হ্যালো বন্ধুরা, আমি অভিজিৎ এবং অ্যাডভার্টাইজ এডুকেশন চ্যানেলে সবাইকে ওয়েলকাম। এই ভিডিওতে আমি ক্লাস 11 সেমিস্টার 1 ম্যাথের যে ফার্স্ট চ্যাপ্টার মানে সেট থিওরি তার সেকেন্ড পার্ট নিয়ে এসেছি। এই ভিডিওতে আমি সেটের দু ধরনের পদ্ধতি বিষয়ে আলোচনা করব এবং তারপর সেটের কিছু প্রকারভেদ বিষয়ে আলোচনা করব। তো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে, অবশ্যই পুরোপুরি ভিডিও দেখবে এবং সবাইকে শেয়ার করে দিও। আর এরকম ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। যারা যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি তারা অবশ্যই জয়েন হয়ে যাও। এই ভিডিওর ডিসক্রিপশনে কিংবা চ্যানেলের অ্যাবাউট পেজে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। তো ভিডিওটা শুরু করা যাক। তো আগের দিন আমি একটা বেসিক কনসেপ্ট দিয়েছিলাম সেটের, যে সেট অ্যাকচুয়ালি কী বোঝায় ম্যাথমেটিক্যালি এবং সেটের ডেফিনেশন কী, সেটের যে কন্ডিশনগুলো, সেটের মধ্যে কী কী ধরনের এলিমেন্ট থাকতে পারে, তার কন্ডিশনগুলো কীরকম এবং কীভাবেই বা সেট তৈরি হয় তার একটা বেসিক ইমেজ তুলে ধরেছি। এইখানে আমি সেট যে তৈরি করা হয়, সেট তৈরি বা উপস্থাপনা যেটাই বলো না কেন, তো সেট প্রেজেন্ট করার যে পদ্ধতি দু ধরনের হয়। একটা হচ্ছে যে রস্টার মেথড কিংবা তালিকা পদ্ধতি বলা হয়, আর একটা হচ্ছে সেট বিল্ডার মেথড। সেট বিল্ডার মেথডটা খুবই ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি। তো তার আগে রস্টার মেথডটা দেখে নিই। রস্টার মেথড মানে নর্মালি আমরা সেটের এলিমেন্টকে যখন ওই আগের দিনের ভিডিওতে এরকম বোঝা যাচ্ছিলাম 1 2 3 4 5, তো ওটাকে এমনি আমরা কি করছি, একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এলিমেন্টগুলোকে কমা 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 দিয়ে লিখতে পারছি। তো এইটা একদম নর্মাল মেথড। ধরা যাক একটা নিচ্ছি এরকম ধরনের 1 2 3 4, তো এই চারটে সংখ্যাকে নিলাম পরপর এবং এটাকে অবশ্যই একটা নাম দেওয়া হয়। ধরা যাক একটা আমি নাম দিচ্ছি ক্যাপিটাল এ দিয়ে। তো এ হচ্ছে এই সেটটা এবং তার মধ্যে যে এগুলো হচ্ছে এগুলো একটা এলিমেন্ট। আর ধরা যাক বি আর একটা সেট আমি ধরো বলছি আমি কথা যে সেটা হচ্ছে সামথিং এরকম একটা স্মল এ স্মল বি স্মল সি ডি ই, এরকম পাঁচখানা লেটার দেওয়া আছে, পাঁচখানা লেটারের একটা সংখ্যা হলো এবং এটাকে আমরা বি সেট বলছি। তো এরকম করে বিভিন্ন ধরনের সেট তৈরি করা হয় যেখানে সেটগুলোর এলিমেন্টকে আমি ডাইরেক্ট লিখছি এরকম কমা কমা দিয়ে এবং সেকেন্ড ব্র্যাকেটে ইউজ করে। তো এটা একদম নর্মাল প্রসেস। আশা করি তালিকা পদ্ধতির সময় জানতে পারলে। আমরা ধরো আগের দিন বলছিলাম ন্যাচারাল নাম্বারের সেট। তো ন্যাচারাল নাম্বারের সেট আমি ধরো এন বললাম এরকম টাইপের। তো এন মানে কি বোঝাচ্ছে? এন মানে বোঝাচ্ছে যে যত ধরনের ন্যাচারাল নাম্বার সবগুলোকে একসাথে দিচ্ছি, মানে 1 2 3 4 5 তারপরে 6 এর করতে করতে যত খুশি চলতে থাকলো। তো আশা করি এত অবধি বুঝতে পারলে। এরপর হচ্ছে সেট নির্মাণ পদ্ধতি বা সেট বিল্ডার মেথড। তো এটা খুবই ইন্টারেস্টিং দেখবে, কারণ এটার মাধ্যমে সেট বিল্ডার মেথড অ্যাকচুয়ালি কি বলছে যে আমরা এর মাধ্যমে সেটকে বিল্ড করতে পারি, মানে সেটকে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে সেটের এলিমেন্টগুলোকে লিখছি। মানে যে সেটটা আমি বলছি সেই সেটটা আগে থেকে ডিফাইন করে দেওয়া হয়েছে, তার মধ্যে কি কি এলিমেন্ট থাকবে। যেমন একটা খুব বেসিক উদাহরণ দিচ্ছি। ধরো বললাম যে কথা যে এই একটা সেট এরকম ধরনের, যেই সেটটা ধরো আমি প্রথমে একদম বেসিক ভাবে এটাই নিচ্ছি 1 2 3 4টা দিয়ে আবার নিচ্ছি, মানে যেটা রস্টার মেথডে করলাম। তো আমরা এটাকে যদি সেট নির্মাণ পদ্ধতিতে প্রকাশ করতে চাই তখন কিভাবে লেখা হবে অ্যাকচুয়ালি? তখন এটাকে এরকম করে লেখা হয়, যেহেতু 1 2 3 4 প্রত্যেকটাই স্বাভাবিক সংখ্যা, সুতরাং আমি এভাবে লিখতে পারি। প্রথমে আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি এক্স। কেন নিচ্ছি এটা বুঝতে পারবে। এক্স ইজ টু, এটা হচ্ছে ইজ টু সাইন, কিংবা ইজ টু সাইন না দিলে তুমি এরকম একটা দাগও দিতে পারো, যেটা খুশি। তো আমি বেশিরভাগ ক্ষেত্রে ইজ টু সাইনটা বেশি প্রেফার করবো। দেখবে তোমাদের বইতে দু ধরনের দেখানো আছে, ইজ টু সাইন দিও কিংবা এরকম একটা দাগ, বড় দাগ যেটা হয় সেটা দিয়ে তোমরা করতে পারো। তো লিখছি আমি এক্স হলো স্বাভাবিক সংখ্যা এবং আশা করি বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ জিনিসটা। যেহেতু 1 2 3 4 চারটে ভ্যালু রয়েছে এক্স এর, তাই আমি বলতে পারি এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 গ্রেটার দ্যান ইকুয়াল টু 4, মানে এরকম করে লিখছি আমি 1 গ্রেটার দ্যান ইকুয়াল টু এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 4। তো এইটা হচ্ছে একদম সেট বিল্ডার মেথডের নিয়মটা। মানে আমি এভাবে লিখে দিলে কি হচ্ছে দেখো, এক্স অবশ্যই একটা স্বাভাবিক সংখ্যা এবং এক্স এর ভ্যালুটা আমি কি করছি, সবচেয়ে মিনিমাম ভ্যালুটা 1 রেখে দিচ্ছি আর ম্যাক্সিমাম ভ্যালুটা 4 রেখে দিচ্ছি। আশা করি এই সাইনটা মানে জানোই, যেটা বলছি আমি এখানে, যে এটা হচ্ছে গ্রেটার দ্যান, মানে এটা হচ্ছে লেসার দ্যান ইকুয়াল টু, এটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু। আশা করি জানার কথা, কারণ ক্লাস 10 অলরেডি তোমরা অনেক ক্ষেত্রে দেখেছো এরকম সাইনটা, মানে ত্রিকোণমিতিতে বিশেষ করে যখন cos থিটা যে ইয়েটা রেঞ্জটা রাখা হতো, মানে এটা হচ্ছে রেঞ্জ একটা, যে 1 আর 4 এর মধ্যে এক্স এর ভ্যালুটা আছে এবং
এটার মাধ্যমে আমি সেই ধরনের ভ্যালুকে রাখতে পারছি এর মধ্যে যেগুলোর ভ্যালুটা 1 2 3 4 এই চারটে ভ্যালুই নিচ্ছে। তো এই যে নিয়মটা, এই নিয়মটা আমি সেট নির্মাণ পদ্ধতিতে লিখে দিলাম এবং এই নিয়মের মধ্যে কিন্তু এই চারটে এলিমেন্টকে কিন্তু নিয়ে নিচ্ছে এর মধ্যে। তো এটা একদম বেসিক একটা কনসেপ্ট দিলাম। এরপরে অনেক কিছু বিষয় আছে, যেমনি আমি যে বললাম যে এক্স হলো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাকে আমরা সাধারণত স্বাভাবিক সংখ্যার সেটকে আমরা ক্যাপিটাল এন দিয়ে ডিনোট করি। তো আমি দেখো এটাকে এরকম বলতে পারতাম, এক্স হলো স্বাভাবিক সংখ্যা না লিখে এটাকে আমি এরকম বলতে পারতাম, এক্স বিলংস টু ক্যাপিটাল এন, মানে ন্যাচারাল নাম্বারের সেটটা এক্স। এবারে তোমাদের মধ্যে যে বিলংস টু আবার কি জিনিস, তাই না? তো এটার মানে হচ্ছে, মানে এই যে সাইনটা, এটার নাম হচ্ছে বিলংস টু। এরকম অনেক নতুন সাইন পাবে ক্লাস 11-এ, এমন কিছু ঘাবড়ানোর বিষয় না। বিলংস টু মানে কি? বিলংস টু মানে হচ্ছে যে কোন একটা এলিমেন্ট যে সেটের অন্তর্গত, সেই এলিমেন্টটাকে বলা হচ্ছে সেই সেটের সাপেক্ষে বিলংস টু। মানে আমি ধরো কথা বলছি যে এটা কথা যদি বলি, আমি জাস্ট এই উদাহরণটা নিচ্ছি। এখানে কি 1 2 3 4 যেটা আছে, এইটা একটা এ সেট। তো আমি যখন বলবো তখন আমি বলতে পারি যে 2 বিলংস টু এ। তার কারণ কি? তার কারণ 2 হচ্ছে সেই এলিমেন্ট যেটা এর মধ্যে আছে, এ সেটের মধ্যে থাকা এলিমেন্ট 2 হলে আমি বলতে পারি 2 বিলংস টু এ, মানে 2 এ কে অধিকার করে আছে। বিলংস টু মানে একদম নর্মালি আমরা ইংলিশে যদি মানে ট্রান্সলেট করি বাংলাতে, তাহলে কি বোঝাচ্ছে অ্যাকচুয়ালি, মানে অধিকার করা। এখানেও সেম জিনিস, মানে 2টা এর মধ্যে আছে, এটা বোঝানোর জন্য আমরা এরকম করেছি 2 বিলংস টু এ। একইভাবে এক্স হলো স্বাভাবিক সংখ্যা না লিখে এক্স বিলংস টু এন, মানে কি এক্স এর ভ্যালুগুলো ন্যাচারাল নাম্বারের মধ্যে পড়ছে। আর এন মানে ন্যাচারাল নাম্বারের সেটকে কিন্তু বোঝানো হয় সাধারণত, মানে যতগুলো ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা আছে সব সংখ্যাগুলোকে যে সেটে নেওয়া আছে সেটা কিন্তু ন্যাচারাল নাম্বারের সেট, এবং ডিনোট করা হচ্ছে ক্যাপিটাল এন দিয়ে। তো আশা করি বুঝতে পারলে জিনিসটা আমি কি বলতে চাইছি। তো সেট বিল্ডার মেথডের আরো কিছু এক্সাম্পল দিচ্ছি। তার আগে একটা জিনিস বলে দিই, এখানে যে বললাম যে 2 বিলংস টু এ, তো সেরকম যত ধরনের পদ এর সেটের অন্তর্গত আছে সব পদ কিন্তু লিখতে পারি, মানে শুধু 2 বিলংস টু এ এরকম না, আমি এটাও লিখতে পারি 1 বিলংস টু এ, আবার এটাও লিখতে পারি 3 বিলংস টু এ। কিন্তু আমি যদি এরকম লিখি যে 5 বিলংস টু এ, কিন্তু এটা কি সত্যি? ভেবে দেখো তো, এখানে কি 5টা আছে এই সেটের মধ্যে? নেই তো। তো এই কারণে আমি কিন্তু এটাকে বিলংস টু লিখবো না, এখানে আমি লিখবো ডাজ নট বিলংস টু। তো এই সাইনটা মানে ডাজ নট বিলংস টু, মানে 5 এর অন্তর্গত না, 5 এ সেটের অন্তর্গত নয়, এটাকে বলা হচ্ছে 5 ডাজ নট বিলংস টু এ। তো এই হচ্ছে ডাজ নট বিলংস টু সাইনটা, এরকম করে লেখা হয় এবং এটা বলা হয় এরকম হয় ডাজ নট বিলংস টু। আর এটা হচ্ছে বিলংস টু সাইন হচ্ছে এইটা। আশা করি বুঝতে পারলে। এটা কিছুটা এপসিলনের মতো দেখতে, একটু মানে ব্যাকা চিরুনির মতো দেখতে লাগে এই সাইনটাকে। তো আশা করি বুঝতে পারলে আমি কি বলতে চাইছি। এই বিলংস টু সাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে সেটের বিভিন্ন অঙ্গ করতে কিন্তু এই বিলংস টু সাইনটা অনেক বেশি কাজে লাগবে। তো এবার সেট বিল্ডার ভিতরে কিছু এক্সাম্পল আসছি। তো প্রথমে এক্সাম্পল 1 আমি আসছি। ধরো আমি বললাম যে আমি একটা সেট নিচ্ছি এরকম ধরনের, ধরো ক্যাপিটাল বি একটা সেট নিচ্ছি যেটা হচ্ছে এরকম ধরনের যে এক্স ইজ টু সাইন দিচ্ছি, কিংবা আমি দাগও দিতে পারি। আমি এখানে দাগটা ইউজ করলাম, এটাকে সাজ দ্যাট বলে অ্যাকচুয়ালি এই যে সাইনটা। আমি ধরো এরকম লিখলাম যে এক্স ইজ সাজ দ্যাট 2 দ্বারা বিভাজ্য। তো এই একটা স্টেটমেন্ট লিখলাম যে এক্স সাজ দ্যাট এক্স 2 দ্বারা বিভাজ্য, মানে কি এক্স এমন একটা সংখ্যা যেটা 2 দ্বারা বিভাজ্য হবে। অবশ্যই এখানেও এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, এটা অবশ্যই বলে দেওয়া দরকার। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারলে। এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার না বললেও ইন্টিজার বললে ব্যাপারটা একই হতো, কারণ ইন্টিজার গুলো কিন্তু, মানে ইন্টিজার বলতে নেগেটিভ নাম্বার চলে আসে সেখানে, সেগুলো কিন্তু সব 2 দিয়ে ভাগ করা যায়। যাই হোক, এখানে আমি ন্যাচারাল নাম্বার কথাই বলছি। তাহলে কি হচ্ছে, তার মানে সব জোড় সংখ্যাগুলোকে নেওয়া হচ্ছে। মানে আমি এইটাকে কি বলতে পারি, রস্টার মেথডে যদি লিখি তাহলে 2 4 6 8, তো এরকম করে চলে থাকলো, মানে যুগ্ম সংখ্যার সেটকে বলা হচ্ছে। আর একইভাবে আমি যদি এরকম বলতাম যে আমি একটা সেট নিচ্ছি B1, তো ধরা যাক এটা এরকম নিলাম যে y such that y 2 দ্বারা বিভাজ্য নয়।
তাহলে কি হতো সেই সেটটা, মানে অযুগ্ম সংখ্যাগুলোকে বিজোড় সংখ্যাগুলোকে নিচ্ছি, তাহলে এরকম হতো 1 3 5, তারপরে 7 9, তো এরকম করে চলতে থাকলো। তো আশা করি বুঝতে পারলে জিনিসটা আমি কি বলতে চাইছি। তো এরকম করে কিন্তু আমরা সেট বিল্ডার মেথডে বিভিন্ন জিনিসকে রিপ্রেজেন্ট করতে পারি। আরও কিছু এক্সাম্পল দেখায়, আরেকটা ধরো নিলাম এরকম ধরনের, এবার একটুখানি অন্যরকম এক্সাম্পল দিই। যেমন আমি একটা বললাম ক্যাপিটাল সি একটা সেট নিলাম, x such that x equal to 1 by n, n belongs to ন্যাচারাল নাম্বার। এর মানে কি বোঝাচ্ছে যে n হচ্ছে ন্যাচারাল নাম্বার, মানে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা 1 2 3 4, আর x এর ভ্যালুটা 1 by n, মানে 1 by 1 1 by 2 1 by 3 এরকম হচ্ছে। মানে বুঝতে পারছো n হচ্ছে ন্যাচারাল নাম্বারগুলো, মানে n হচ্ছে এরকম ধরনের নাম্বার 1 2 3 4 5 6, আর x হচ্ছে 1 by n, মানে x এর ভ্যালুগুলো জাস্ট এগুলো উল্টোটা হবে, এটা 1 এটা 1 by 1, এটা 2 হলে এটা 1 by 2, মানে ভ্যালুগুলো কিরকম মানে হবে, তার মানে 1 by 1 মানে শুধু 1 ই পড়ে থাকছে, 2 মানে 1 by 2, 3 মানে এখানে 1 by 3 হবে, মানে জাস্ট ইনভার্স করে দিচ্ছে ভ্যালুগুলো। মানে এর যে আমি যদি রস্টার মেথডে করি তাহলে কিরকম ধরনের হচ্ছে জিনিসটা 1 1 by 2 1 by 3 1 by 4, তারপরে এরকম করে চলতে থাকলো। এবার এইখানেও আরো অনেক বলা যায়, যেমন ধরো আমি যদি এটাকে আরো বেশি স্পেসিফাই করি, আমি একটা ক্যাপিটাল ডি সেট নিচ্ছি, যেখানে আমি বললাম যে x such that 1 by n, n belongs to ক্যাপিটাল N, মানে ন্যাচারাল নাম্বার। আমি এইটা মুছে দিচ্ছি। আমি আরো বললাম যে এর ভ্যালুটাকে আমি এবার বাউন্ড করে দিচ্ছি, মানে আমি কি করছি যেটা বললাম যে তাহলে বুঝতে পারছো 1 এর চেয়ে বড় হবে কিন্তু 1/8 এর চেয়ে ছোট হবে। সরি একটু ভুল লিখলাম আমি, কারণ 1/8 তো 1 এর ছোট, সাইনটা এদিক বরাবর হবে, অ্যাকচুয়ালি মিস্টেক এটা। তো 1 এর চেয়ে ছোট হবে কিন্তু 1/8 এর চেয়ে বড় হবে ভ্যালুটা, তার মানে কিরকম দাম হচ্ছে ভ্যালুটা তখন। তো তখন দেখো কি হচ্ছে, তখন এটা এরকম করে লিখছি, যেহেতু 1 এর চেয়ে ছোট হতে হবে, তার মানে আমি 1 এর চেয়ে ছোট কোন ভ্যালুটা হতে পারে 1/2, মানে এখানে দেখাচ্ছিলাম 1, তো 1 এর চেয়ে নিশ্চয়ই 1/2টা ছোট হবে, তাহলে এরকম লিখতে পারি আমি 1/2, তারপরে 1/3 1/4 1/5 1/6 1/7। এবার খেয়াল করে দেখো আমি বলেছি 1/8 এর চেয়ে বড় হতে হবে ভ্যালুটা, খেয়াল করে দেখো 1/8 এর চেয়ে সবচেয়ে কাছের বড় সংখ্যাটা কোনটা, নিশ্চয়ই 1/7। তো এরপরে তো আর যেতে পারছি না, কারণ বলেছে 1/8 এর চেয়ে বড় হতে হবে, 1/8 এর সমান হলে তো হবে না, কারণ এখানে তো শুধু গ্রেটার দেন দেওয়া আছে, ইকুয়াল সাইন দিলে আমি 1/8 বলতে পারতাম, তো তার মানে এখানে স্টপ হয়ে যেতে হবে। তো এটা একটা কিন্তু সসীম সংখ্যার সেট হয়ে গেল, মানে এখানে সেটের এলিমেন্টগুলো সসীম, আর এখানে হচ্ছে সেটের এলিমেন্টগুলো কিন্তু অসীম টাইপের, মানে এখানে চলতে থাকলো এরকম কোনো নির্দিষ্ট নেই, 1/100 1/1000 1/1 কোটি যত কিছু হতে পারে। তো এই হচ্ছে সেট বিল্ডার মেথডের কিছু উদাহরণ। এরপরে এটার উপরে অনেক কিছু তোমরা থিওরি জানতে পারবে, অনেক কিছু অঙ্ক পাবে, সেগুলো করলে এগুলো আরো বেশি ভালোভাবে প্র্যাকটিস হয়ে যাবে। তো এরপরে হচ্ছে সসীম ও অসীম সেট, যেটা এক্ষুনি আমি ডিসকাস করছিলাম অলরেডি, তো এটা সেটাই পেয়ে গেলে। তো এখানে আমি সেটের প্রকারে চলে গেছি ডাইরেক্ট, মানে সেট কত ধরনের আছে, সসীম ও অসীম সেট আছে, তারপরে শূন্য সেট আছে, একপদী সেট আছে, সূচক সেট আছে, ঠিক আছে। তো সসীম অসীম সেটের মধ্যে প্রথমে জানবো সসীম সেট মানে কি। তো সসীম সেট মানে হচ্ছে যে তাতে নির্দিষ্ট সংখ্যক এলিমেন্ট থাকবে, মানে এলিমেন্টগুলোর সংখ্যা নির্দিষ্ট হবে, মানে এমন না যে অসীম, নির্দিষ্ট কিছু সংখ্যক, মানে যেগুলো গোনা যাবে, মানে কাউন্টেবল বলা যেতে পারে। তো নির্দিষ্ট সংখ্যক কিছু এলিমেন্ট, আশা করি বুঝতে পারলে সসীম সেটের মানেটা কি বলতে চাইছি। মানে আমি ধরো বললাম, সাপোজ এক্সাম্পল নিচ্ছি, ধরো আমি বললাম যে একটা সেট আছে এ, তো এ সেটটার মধ্যে 1 2 3 4 5 এই 5টা সংখ্যা আছে। এটা রস্টার মেথডে একটা, ধরো সেট বিল্ডার মেথডে একটা দেখাচ্ছি আমি তোমাদেরকে। ধরো বললাম যে x such that 1 greater than equal to x greater than equal to 5, বা এটাতে একই হয়ে গেল অ্যাকচুয়ালি। ধরো বললাম 10, আর এখানে ধরো বললাম যে x belongs to ন্যাচারাল নাম্বার।
মানে এক্স ন্যাচারাল নাম্বার একটা, মানে এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা। কেমন স্বাভাবিক সংখ্যা? যে স্বাভাবিক সংখ্যাটার ভ্যালুটা 1 আর 10 এর মধ্যে আছে, মানে সবচেয়ে ছোট সংখ্যাটা 1 হতে হবে, সবচেয়ে বড় সংখ্যা 10। তার মানে কি 1 থেকে 10 অবধি সংখ্যাগুলোকে আমি এই সেটের এলিমেন্টের মধ্যে নিচ্ছি। তো এই হচ্ছে বিষয়। তো এই দুটো সেটের মধ্যে খেয়াল করো, আমি প্রথমে বলছি যে 1 2 3 4 5 মানে এই 5খানা সংখ্যাই এই সেটের মধ্যে আছে। আর তারপরে দেখো বলছি যে বি সেটের মধ্যে এমন সংখ্যা যেগুলো ন্যাচারাল নাম্বার, এবং সেই সংখ্যাগুলোকে এভাবে ডিনোট করছি যে যে এলিমেন্ট এক্স, সেই এক্সটা 1 আর 10 এর মধ্যে আছে। মানে যে এক্স এর ভ্যালুগুলো সেগুলো 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 7 8 9 10, কিন্তু 10 এর চেয়ে বেশি হবে না। বলেছে 10 এর চেয়ে লেজার দেন অর ইকুয়াল, মানে 10 এর ইকুয়াল হবে কিংবা 10 এর লেজার হবে, আর 1 এর চেয়ে বড় হবে কিংবা 1 এর সমান হবে। তার মানে কি এক্স এর যে ভ্যালু, মানে যে এলিমেন্টটা বি সেটের, সেগুলো 1 থেকে 10 এর মধ্যেই আছে। তার মানে এটা নিশ্চয়ই সসীম সংখ্যা কি হচ্ছে, তাই না? কিন্তু এবারে অসীমে চলে যাচ্ছি, আশা করি সসীমের ব্যাপারটা বুঝতে পারলে। তো অসীম সেট মানে হচ্ছে যে যে অসীম সংখ্যক যদি এলিমেন্ট থাকে, তখন সেই সেটকে বলা হচ্ছে অসীম সেট। মানে ধরো এক্সাম্পল দিচ্ছি এখানে, যে আমি ধরো ক্যাপিটাল সি একটা সেট নিলাম, আর এটা এরকম ধরো লিখছি যে 1 2 3 4 5 6, তো এরকম যত কিছু। তার মানে কি এটা ন্যাচারাল নাম্বারের সেট, মানে স্বাভাবিক সংখ্যার যে সেটটা সেটাকে নিলাম। তো স্বাভাবিক সংখ্যার সেটে তো অসীম সংখ্যক এলিমেন্ট থাকতে হবে, তাই না? কারণ স্বাভাবিক সংখ্যা নিজেই অসীম, মানে অসীম সংখ্যক স্বাভাবিক সংখ্যায়, তো তাদের সেটকে নিলে তো তার সেই সেটের এলিমেন্টগুলো অসীম হবে, তাই না? তো সুতরাং এটাকে আমি সি লিখলে একটু ভুল হবে, এটা ক্যাপিটাল এনই লিখি, কারণ স্বাভাবিক সংখ্যা সেটকে ক্যাপিটাল এনই বলা হয়। তো সেটা বুঝতে পারলে এই জিনিসটা। আর একটা যদি আগের উদাহরণটা নিই, সেট বিল্ডার মেথডে যেটা দেখাচ্ছিলাম, যে এক্স এর ভ্যালুটা এরকম ধরনের, যে এক্স না, আমি ধরো এটা অন্য নাম দিচ্ছি, সরি, ধরো ক্যাপিটাল এম দিচ্ছি এটা নামটা। তো এক্স ইজ সাচ দ্যাট এক্স ইকুয়াল টু এন, এন বিলংস টু এক্স ইকুয়াল টু 1/n, সরি 1/n, এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। মানে আগের উদাহরণ নিলাম, এখানেও ওই যে 1 1/2 1/4 1/6 1/7 1/8 এরকম করতে করতে চলতে থাকলো। তো এই হচ্ছে সসীম আর অসীম সেটের গল্প। আশা করি বুঝতে পারলে। আরো যদি মানে সহজভাবে বোঝায়, এরকম বলতে পারো, সসীম সেট মানে হচ্ছে যে এমন সেট যার মধ্যে এলিমেন্টগুলো কিছু নির্দিষ্ট পরিমাণ, মানে কোন একটা ঘরের মধ্যে কিছু সংখ্যক বস্তা আছে, সেই বস্তাগুলো আমি গুনতে পারি। তাহলে সেই যে বস্তা, যে বাড়িটার মধ্যে, সেই বাড়িটা একটা হচ্ছে সেই বস্তার জন্য একটা সসীম সেট। আবার ধরো আমি বললাম যে একটা ব্যাগের মধ্যে অনেকগুলো এরকম চাল আছে, তো আমি চালের দাম তো গুনতে পারি না, তো সেটা আনকাউন্টেবল, এবং আনকাউন্টেবল বলে আমাদের কাছে ওটা অসীমের মতোই হচ্ছে। তো সুতরাং তখন ওটা বলবো অসীম সেট। অসীমের ক্ষেত্রে কি হচ্ছে, অসীমের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট বাউন্ড নেই, মানে যতটা ভাবছি তার চেয়েও বেশি সংখ্যক এলিমেন্ট থাকছে, আরো বেশি সংখ্যক হতেই থাকছে। তো এইটা হচ্ছে অসীম সংখ্যক সেটের গল্পটা। তো এবারে আসবো একপদী সেট আর শূন্য সেট। একপদী সেট মানে একদম সিম্পল কনসেপ্ট। একপদী মানে একটাই পদ আছে, মানে লিখে দিচ্ছি একটি এলিমেন্ট, সোজা কথায়। মানে আমি বলতে পারি একটা ধরো এ সেট বললাম, সেটা বললাম শুধুমাত্র 3 আছে, তার মানে এটা একটা একপদী সেট। আর একটা যদি সেট বিল্ডার মেথডে দেখাই, ধরো বললাম যে এক্স ইজ সাচ দ্যাট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, আর ধরো বললাম যে 1 গ্রেটার দ্যান এক্স গ্রেটার দ্যান 3। তার মানে কি এটার মধ্যে শুধু 2ই পড়ে আছে, কারণ 1 আর 3 মাঝখানে যে এক্স এর ভ্যালু এবং সেটা ন্যাচারাল নাম্বার, সেটা অবশ্যই 2 হবে, তাই না? 1 আর 3 মাঝখানে 2 আমার একটা ন্যাচারাল নাম্বার থাকতে পারে, এর চেয়ে বেশি তো থাকতে পারে না। সুতরাং এটা একটা সিঙ্গেলটন সেট বা একপদী সেট, মানে সোজা কথায় একটা এলিমেন্ট থাকতে পারে। আশা করি বুঝতে পারলে জিনিসটা কি বলতে চাইছে। আর শূন্য সেট মানে হচ্ছে যে এমন সেট যার মধ্যে কোনো এলিমেন্টই নেই। এটা ভাবতে অবাক লাগে, তাই না? যে শূন্য সেট, সেটাকেও আবার আলাদা করে বলা কি দরকার, কিন্তু এটার ম্যাথে আলাদা সিগনিফিকেন্স আছে। একটু পরে যখন সূচক সেট পড়বে, সেখানে তুমি দেখতে পাবে যে এইগুলোর কিরকম ধরনের
আমরা কম্বিনেশন করছি, এবং তার উপরে অনেক কিছু মানে কার্ডিনাল নাম্বার, তারপরে রিলেশনও অনেক কিছু তোমরা জানতে পারবে এই বিষয়ে, যে এটা কেন অ্যাকচুয়ালি ইউজ আছে। যাই হোক, শূন্য সেট মানে হচ্ছে যে এমন সেট যেটাতে কিছুই নেই। মানে আমরা এরকম বলতে পারি, সেটটা ধরো বললাম এই একটা সেট, মানে কিছুই নেই, এটাকে মানে প্রকাশ করার মতো কোনো এলিমেন্ট নেই। তার মানে এরকম না যে শূন্য সেট মানে এর মধ্যে জিরো আছে, মানে আমি বলতে পারি যে জিরো, কিন্তু এটা হলে কিন্তু হবে না। তার কারণ জিরোটা নাম্বার, নাম্বার যখন আছে তার মানে সেটটার মধ্যে কিছু একটা আছে। এটা একটা এক পদে সেট হয়ে যায়, কারণ এর মধ্যে একটা পদ আছে। এটা কিন্তু আমি শূন্য সেট বা নাল সেট বলতে পারবো না, এটাকে সিঙ্গেল সেট বলা হবে। কিন্তু নাল সেট তখনই যখন তার মধ্যে কোনো কোনো কিছুই নেই, নাথিং, তার মধ্যে কিচ্ছু নেই। তো এটাকে আমরা কিন্তু ফাই দিয়ে ডিনোট করি। ফাই হচ্ছে একটা গ্রিক অ্যালফাবেট, তো এটার মাধ্যমে কিন্তু আমরা ডিনোট করে থাকি এই সেটকে। মানে ফাই বা এরকম একটা দুটো ব্র্যাকেটের মাঝখানে একটা ফাঁকা এরকম টাইপের, যে কোনো একটা বলতে পারি, ফাইও বলতে পারি বা কিংবা এটাও বলতে পারি। এটা শূন্য সেট, তাছাড়া বুঝতে পারি শূন্য সেটের কনসেপ্টটা, মানে এমন সেটের মধ্যে কিছুই নেই, মানে পুরোপুরি শূন্য, না জিরো আছে নাম্বার কোনো, না অন্য কোনো কিছু জিরোর মতো কোনো কিছু আছে, মানে একদমই কিছু নেই, পুরোই ফাঁকা বলতে পারো। তো সেটাকে বলেছে নাল সেট বা ফাই দিয়ে ডিনোট করা হয়। তো এরপর হচ্ছে উপসেট। তো উপসেটের কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট। দেখো, উপসেট মানে হচ্ছে যে এমন সেট যে সেটটা অন্য একটা সেটের মধ্যে আছে। মানে একটা সেট যদি অন্য একটা সেটের অন্তর্গত হয়, তাহলে সেই একটা সেট হচ্ছে ওই সেটটার উপসেট। এখানে একটা বলছি যে বি সেটের প্রত্যেকটা যদি এ সেটের পদ হয়, তাহলে বি হচ্ছে এ সেটের উপসেট। এর মানেটা কি? এর মানে হচ্ছে যে আমি ধরো বললাম যে বি ধরো এরকম একটা আছে 1 2 3, আর ধরো এরকম একটা আছে, বললাম যে 1 2 3 4 5। যদি এরকম হয় তাহলে আমি বলতে পারি দেখো যে বি সেটের যে সব কটা পদ আছে, সব কটা পদই কিন্তু এ সেটের মধ্যে আছে, তাই না? তাহলে আমি কি বলতে পারি যে যে বি সেটটা আছে এ সেটের অন্তর্গত, বা বি সেটটা এ সেটকে কন্টেন করে আছে। তো এটা সাইন হচ্ছে এরকম ধরনের, বি কন্টেনিং এ, এটাকে কন্টেনিং বলা হয়। এটাকে আমি এবার লজিক্যালি বলছি, মানে আমি লজিক্যালি বলতে সাইনের মাধ্যমে যদি বোঝাই, তো ধরে নিচ্ছি এক্স একটা এলিমেন্ট, যে এলিমেন্টটা বি সেটের মধ্যে আছে, তাহলে আমি বলতে পারি এক্স বিলংস টু বি। তো সংজ্ঞা অনুযায়ী বলছি যে বি সেটের প্রত্যেকটা পদ যদি এ সেটের পদ হয়, তো এক্স বিলংস টু বি যদি হয়, তাহলে সেই লজিক অনুযায়ী, এটা যে লজিক্যাল অফ সাইন বলা হচ্ছে এটাকে, মানে এটার মাধ্যমে একটার সাথে আরেকটা কানেক্ট করা হচ্ছে, মানে এটা হলে এটা হবে, মানে ইফ এলস এরকম হয় না যে এটা হলে এটা হচ্ছে। তো এক্স বিলংস টু বি হলে যদি এক্স বিলংস টু এও হয়, মানে এক্স যে এলিমেন্টগুলো সেগুলো যদি বি এর এলিমেন্ট হয়ে থাকে এবং সেই এলিমেন্টগুলোই আবার এরও এলিমেন্ট যদি হয়, তাহলে আমি বলতে পারি যে বি কন্টেনিং এ। তো এই হচ্ছে বিষয়, বা এটাকে বলা বি ইজ এ সাবসেট অফ এ। আসলে বুঝতে পারলে কি বলতে চাইছে, যে উপসেট বলতে এটাই বোঝাচ্ছে যে কোনো একটা সেট, একটা একটা বড় সেট আছে, সেই সেটটার অন্তর্গত একটা সেট, মানে সেই সেটটার যত এলিমেন্ট থাক না কেন সব এলিমেন্টই ওই বড় সেটের মধ্যে আছে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। ধরো একটা এক্সাম্পল নিলাম সেট বিল্ডার মেথডের মাধ্যমে। ধরো বললাম যে ন্যাচারাল নাম্বারের সেট, ন্যাচারাল নাম্বারের সেট মানে জানি আমরা 1 2 3 4 5 এরকম ধরনের হচ্ছে। আর বললাম আরেকটা সেট আছে ক্যাপিটাল এ দিয়ে। আমি ধরে লিখলাম ক্যাপিটাল এ হচ্ছে এমন একটা সেট যেটা এক্স সাজ দ্যাট এক্স 2 দ্বারা বিভাজ্য এবং অবশ্যই এক্স বিলংস টু এন। বা এটা ধরো নাও দিলাম, এক্স দ্বারা 2 দ্বারা বিভাজ্য মানে সেটা অবশ্যই ন্যাচারাল নাম্বারকে বোঝাচ্ছে, বা যদি ইন্টিজার ভ্যালু হয় তাহলে ধরো আমি বলে দিলাম যেখানে, বা ধরো এটাকে অন্য নাম দিচ্ছি তাহলে আরো ভালো বুঝতে পারবে। এটা ধরো ক্যাপিটাল এ দিচ্ছি, আর এটা ধরো এরকম নাম দিচ্ছি,
আর 2 দ্বারা বিভাজ্য মানে কি জোড় সংখ্যা, তাই না? জোড় সংখ্যা মানে কিরকম দাঁড়ানো হচ্ছে সেটা 2 4 6 8 3 উপরে 14 থাকলো। তাহলে বুঝতে পারছো এখানে 1 2 3 4 সব কটাই আছে, মানে সব ন্যাচারাল নাম্বারের মধ্যে যেগুলো মধ্যে জোড় সংখ্যা সেট বা জোড় সংখ্যা আছে সেগুলো কেন নিচ্ছি। তাহলে এখানে বলতো এটা ধরো এ না নাম দিয়ে এটা বি দিলাম, তাহলে আমি এখান থেকে খুব সহজে বলতে পারি যে বি হচ্ছে এর একটা উপসেট, মানে বি এর সব এলিমেন্ট গুলো এ তে আছে কিন্তু এর সব এলিমেন্ট গুলো কিন্তু বি তে নেই। মানে বুঝতে পারছো বি এর এলিমেন্ট গুলো যদি থাকে, মানে যেসব এলিমেন্ট গুলো বি তে আছে সেসব এলিমেন্ট গুলো যদি এ থাকে তাহলে আমি ওই বি টাকে বলছি এর সাবসেট, কিন্তু আমি এটাকে কিন্তু বি এর সাবসেট বলতে পারবো। তার কারণ কি আমি কিন্তু এটা বলতে পারছি না যে এ তে যতগুলো এলিমেন্ট আছে সেগুলো সবই বি তে আছে, কারণ যদি তাই হয় তাহলে তো এটা তো ছোট হয়ে গেল সেই হিসাবে, মানে এর যে এলিমেন্ট আছে সেটা বি এর ছোট হতে হবে তার জন্য। কিন্তু এখানে ছোট অথবা সমান যেটা খুশি হতে পারে, কারণ সমান তো সব কটা সদানির মধ্যে থাকতে পারে। কিন্তু আমি বলতে চাইছি যে বি যদি এর সাবসেট হয় তার মানে বোঝাচ্ছে এটাই যে বি এর মধ্যে যতগুলো উপায় থাক না কেন সেগুলো সবই এর মধ্যে থাকতে হবে, এর চেয়ে বেশি বা কম থাকুক কিন্তু থাকতে হবে। তার মানে বি এর সব এলিমেন্ট গুলো এস এর সমান, মানে বি আর এস এটা সমান হতে পারে, মানে বি আর এর মধ্যে এলিমেন্ট গুলো সমান সংখ্যক থাকতে পারে, কিংবা এর মধ্যে বি এর চেয়ে একটু বেশি এলিমেন্ট থাকতে পারে। তো এই হচ্ছে বিষয়, আশা করি বোঝাতে পারলাম উপসেটের বিষয়টা। আবার যখন এর উপর এক্সাম্পল দেখাবো, আরো কিছু কিছু থিওরেম আছে যেগুলো যখন করাবো তখন আরো ভালোভাবে এগুলো বুঝতে পারবে। এবার তো সমান সেট, এটা ইংলিশে বলা হয় ইকুয়াল সেট। তো ইকুয়াল সেট মানে কি, মানে এমন দুটো সেট যে দুটোর এলিমেন্ট সংখ্যা সমান, মানে যে এলিমেন্টটা আমি ধরো বললাম যে এতে যেসব এলিমেন্ট আছে সেগুলো বিতে থাকলে, আবার উল্টো দিক দিয়ে বলছি আমি, বিতে যেসব এলিমেন্ট গুলো আছে সেগুলো যদি এতে থাকে, এই দুটো কন্ডিশন যদি একসাথে আর কি ভেরিফাই হয় তাহলে আমি বলতে পারি যে এ ইকুয়াল টু বি। মানে এতে যেসব এলিমেন্ট গুলো আছে সেগুলো বিতে থাকতে হবে এবং বিতে যেসব এলিমেন্ট গুলো আছে সেগুলো এতে থাকতে হবে। তার মানে আমি ইনডাইরেক্টলি কি বলতে চাই, তার মানে এটাই বলতে চাই যে এ আর বি এর মধ্যে এলিমেন্ট গুলো একই আছে, এতে যেসব এলিমেন্ট আছে সেগুলো যদি বিতে থাকে তা আবার বিতে যেসব এলিমেন্ট আছে সেগুলো যদি এতে থাকে, তার মানে এইভাবে কোনোটাতেই এক্সট্রা কোনো এলিমেন্ট থাকার কোনো সম্ভাবনাই নেই, কারণ দুটোতে আমি বলে দিচ্ছি যে দুটোর ক্ষেত্রে দুটো আছে। তো এটা হচ্ছে সমান সেট বা ইকুয়াল সেটের কনসেপ্ট। সেটা যদি লজিক্যালি দেখায় এরকম ভাবে বলতে পারি জিনিসটা। ধরো বলছি আমি এক্স বিলংস টু এ হলে সেগুলো যদি এক্স বিলংস টু বি হয় এবং এক্স বিলংস টু বি, মানে যেই এক্স গুলো বা যে এলিমেন্ট গুলো বিতে আছে সেগুলো যদি এতেও থাকে, তো এই যে লজিক্যাল এক্সপ্রেশন বলতে হয় আমি, মানে এক্স যেগুলো এতে আছে সেগুলো যদি বিতে থাকে এবং এক্স যেগুলো বিতে আছে সেগুলো যদি এতে থাকে। তো এই সাইনগুলো নিয়ে এত ঘাবড়ানোর কিছু নেই, কারণ এগুলো আস্তে আস্তে যত বেশি সেট থিওরি অঙ্কগুলো করবে, যত বেশি প্র্যাকটিস করবে, আস্তে আস্তে যত ডেপথে ঢুকবে এই টপিকটার তত আরো ভালোভাবে এগুলো সব ইউজ করতে পারবে। এখন এগুলো জাস্ট লিখে রাখো, একটু একটু মনে থাকবে। এরপরে খুবই বোঝার একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে যথার্থ উপসেট এবং অধিসেট। তো যথার্থ উপসেট কি বলছে দেখো, যে যেগুলো বি সেটের পদ সেগুলো এ সেটের পদ হচ্ছে, মানে উপসেটের মতোই, কিন্তু এ সেটে অন্তত একটা পদ এমন আছে যেটা বি সেটের পদ নয়। মানে আমি আগের ক্ষেত্রে বলছিলাম না যে বি সেটের পদগুলো যদি এ সেটের পদ হয় তাহলে হয় এ সেটকে বি সেটের সমান হতে হবে কিংবা এ সেটকে বি সেটের চেয়ে বেশি পদ থাকতে হবে। তো এখানে সেটাই বলছে যে এ সেটে যদি বি সেটের চেয়ে একটু হলেও বেশি পদ থাকে, অন্তত একটা পদ যেটা বি সেটে নেই, তাহলে ওই একমাত্র বি সেটকে এ সেটের যথার্থ উপসেট, মানে এ আর বি সমান না সেই হিসাবে বি কে যথার্থ উপসেট বলা হচ্ছে এ। তো এটাই বলছে যে এ বি হলো এর যথার্থ উপসেট। এটা লেখা এরকম ভাবে যে বি ইজ এ প্রপার সাবসেট অফ এ। এটা হচ্ছে সাইনটা। আর উল্টো হবে এ হচ্ছে সেই ক্ষেত্রে বি সেটের অধিসেট, মানে এ সেটটার মধ্যে বি সেট আছে বা এ সেটকে বি সেট অধিকার করে আছে, এরকম ভাবে বোঝানো যেতে পারে। তার মানে হচ্ছে যে বি সেট যেটা আছে সেটা
বি সেটের সব উপাদানগুলো তো অবশ্যই এতে আছে, কিন্তু এতে একটা হলো বেশি এলিমেন্ট আছে, মানে এর যে স্পেসটা বা এর যে জায়গাটা সেটা একটু হলো বেশি আছে বি এর তুলনাতে, মানে এতে একটু বেশি এলিমেন্ট আছে বি এর তুলনায়। ধরো আমি বলতে চাইছি যে বি, বি মানে 1 2 3, তো এ মানে ধরো 1 2 3, যদি এরকম হয় তার মানে কি এ বি এর সমান। আবার এটা তো বলতে পারি যে বি, বি এর যে এলিমেন্টগুলো সেটা তো এতে আছে, তাহলে আমি বলতে পারি যে এ ইজ এ সাবসেট অফ, মানে বি ইজ এ সাবসেট অফ এ। কিন্তু আমি এরকম না বলে আমি ধরো এরকম করলাম যে 4 করে দিলাম, তখন কিন্তু এটা শুধু সাবসেট নেই, সাবসেট তো অবশ্যই আছে কিন্তু এটা সুপারসেট হয়ে, সরি সুপারসেট না মানে প্রপার সাবসেট হয়ে যায়। প্রপার সাবসেট মানে কি, মানে এটাই বোঝাচ্ছে যে বি এর এলিমেন্টগুলো তো এতে আছে কিন্তু এ নট ইকুয়াল টু বি। তো এই কন্ডিশনে যে মেন জিনিসটা যে এ বি এর সমান হলে হবে না, এই কন্ডিশনে বি এর এলিমেন্টগুলো এতে থাকতে হবে, তবে একমাত্র বি কে প্রপার সাবসেট বলা যাবে এ, এবং সেটা সাইন হচ্ছে বি ইজ এ প্রপার সাবসেট অফ এ, এরকম করে সাইন দেওয়া হয় একটা উল্টানো ইউ এর মতো। আর অধিসেট মানে হচ্ছে যে তার উল্টোটা, মানে এ কে বি এর সাপেক্ষে অধিসেট বলা হচ্ছে, তাহলে এ ইজ এ সুপারসেট অফ এ বি। তো প্রপার সাবসেটের কনসেপ্টটা বুঝে গেলে অধিসেটটাও তোমরা এমনি বুঝতে পারছো যেটা বোঝানো যাচ্ছে। তো এইটা হচ্ছে মেইন জিনিস যে বি 1 2 3 আর এ তে 1 2 3 4, এই যে 4টা এক্সট্রা আছে এর জন্য কি হচ্ছে এ আর বি সমান হচ্ছে না। আমি যদি এটাকে লজিক্যালি বলি তাহলে কিরকম ধরনের হচ্ছে বিষয়টা, আমি বলতে পারি x belongs to b so that x belongs to a এবং a not equal to b যদি হয় তাহলে আমি বলতে পারি যে b is a proper subset of a এবং a is a superset of b। তো আশা করি এই লজিকটা বুঝতে পারলে কি বলতে চাইছি, মানে x belongs to b so that x belongs to a, x মানে যে এলিমেন্ট সেটা b এর মধ্যে আছে, তো সেই অবস্থায় যদি সেইগুলোই এর মধ্যে থাকে এবং a আর b যদি সমান না হয় তার মানে কি বোঝাচ্ছে, তার মানে এর মধ্যে হয়তো এক্সট্রা কিছু এলিমেন্ট অবশ্যই আছে যার জন্য এ আর বি কে সমান হতে দিচ্ছে না। তো সেটা এখানে বোঝানো আছে আর কি। আমি যদি একদম সহজভাবে বোঝাই যে প্রপার সাবসেট মানে সেই সবগুলোই যেগুলো এর চেয়ে ছোট হবে, মানে যে বি এলিমেন্ট সেটা একটু ছোট এর তুলনাতে, মানে এর সমান হলে হবে না, এর সমান তো ওটা সাবসেট হয়ে আছে কারণ বি এর এলিমেন্টগুলো সবই এতে আছে, কিন্তু এতে এক্সট্রা কি থাকছে সেটা হচ্ছে মেন বিষয়। আশা করি এই জিনিসটা বুঝতে পারলে একটু ভালোভাবে তোমরাও নিজেরা অ্যানালাইজ করতে পারো এটা ভিডিও দেখে, কিংবা একবার স্কিপ করে দেখতে পারো যদি অসুবিধা হয় বুঝতে। তো সার্বিক সেটের পর, সার্বিক সেট মানে হচ্ছে ইউনিভার্সাল সেট, এটার মানে হচ্ছে যে এমন সেট যেটা কিছু নির্দিষ্ট সেটের সাপেক্ষে সেটাকে একটা অধিসেট বলা হচ্ছে, মানে সেই যে অধিসেট বা সেই যে ইউনিভার্সাল সেট, তো সেটার মধ্যে সব উপসেটগুলো আছে এবং সেই উপসেটগুলো সব ওই সেটগুলো। মানে আমি ধরা যাক আমি বলছি যে এ কিছু নাম্বার আছে -1 -2 -3, মানে নেগেটিভ নাম্বারগুলোর, আর ধরো বি একটা সেট আছে 1 2 3, আর সি ধরো একটা সিঙ্গেলটন সেট 0 নিলাম। এটা কিন্তু নাল সেট না, অবশ্যই নাল সেট আর এই জিরো সেটের সাথে কিন্তু গুলিয়ে ফেললে হবে না, এর মধ্যে কিন্তু 0 নাম্বারটা আছে, যাক সেটা। তো এই যে এ বি সি বললাম, আমি যদি এই তিনটে কম্পেক্ট করি তাহলে একটা ইউনিভার্সাল সেট এরকম পাবো, যেখানে আমি এরকম লিখতে পারি যে যত ধরনের আর কি ইন্টিজার আছে, মানে -3 -2 -1 0 1 2, তো এদিকেও থাকবে, এটা কোনো লোয়ার লিমিট নেই আপার লিমিটও নেই এই সেটটা। তো এটা একটা ইউনিভার্সাল সেট হয়ে গেলো এই তিনটে সেটের সাপেক্ষে, মানে এখানে বলতে পারি এও একটা সাবসেট, প্রপার সাবসেট হতে পারে, আবার বিও একটা প্রপার সাবসেট ইউ এর, আবার সিও একটা প্রপার সাবসেট ইউ এর। এটাকে ইউ কিংবা এস দ্বারা ডিনোট করতে পারি ইউনিভার্সাল সেটকে। তো আশা করি বুঝতে পারি জিনিসটা কি বলতে সার্বিক সেটের ব্যাপারটা। তো এটা খুব একটা বেশি লাগে না, তবে সার্বিক সেট মানে হচ্ছে বিভিন্ন এখন ভেন ডায়াগ্রামে এই কনসেপ্টটা খুব ইউজ করা হয়। তো এরপর লাস্টলি যেটা হচ্ছে সেটা হচ্ছে সূচক সেট বা পাওয়ার সেট, যেটা কথা তখন বলছিলাম। তো এখানে বলা হচ্ছে এরকম ধরনের যে এই সেটের সকল উপসেটকে নিয়ে যে সেট তৈরি করা হচ্ছে, মানে একটা সেট আছে এ, তো আমি জাস্ট একটা ডেফিনিশন দিলাম এ, এখানে বি সি যেটা খুশি বলতে পারতাম। তো এ সেটের
যে যতগুলো উপসেট তৈরি হতে পারে এই সেটের মধ্যে, তো এই সেটের সব উপসেটগুলোকে নিয়ে সেগুলোকে এলিমেন্ট হিসেবে ধরে যখন একটা বড় সেট বানাচ্ছে, তো সেই সেটটা হচ্ছে সূচক সেট এই সেটের সাপেক্ষে, এবং সেটাকে ডিনোট করা হয় পি অফ এ দিয়ে, এরকম করে, বা পি এ যেটা খুশি বলতে পারো। তো এটাকে বলা হয় পাওয়ার সেট অফ এ, এরকম করে মানে বলা হয় আর কি। তো একটা এক্সাম্পল তুমি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কিরকম ধরনের হয়। ধরো বললাম যে এই সেটের মধ্যে এ বি সি তিনটে এলিমেন্ট আছে। এবারে এই সেটের উপসেট কিরকম কিরকম হতে পারে দেখাচ্ছি আমি। তো প্রথমে তো কোনো যদি নাই থাকে কিছু, মানে একদম 5, মানে নাল সেট যেটা বলছি, মানে কোনো কিছুই নেই, নাল সেটটা যে কোনো সেটেরই উপসেট। তার কারণ কি, নাল সেটটার যে উপাদান নেই সেটা তো কোনো সেটের উপর ডিপেন্ড করছে না, সব সেটের মধ্যেই নাল সেট থাকতে পারে। সেই হিসাবে বলতে নাল সেটের মধ্যে এলিমেন্ট নেই বলেই সেটা কোনো সেটের উপর ডিপেন্ডেন্ট না, প্রত্যেক সেটের মধ্যেই নাল সেটটা একটা উপসেট হিসেবে থাকে। এটা একটা হলো। আরেকটা উপসেট নেওয়া হতে পারে শুধুমাত্র এ কে নিয়ে, আরেকটা উপসেট নিতে পারে শুধুমাত্র বি কে নিয়ে। এই একটা যদি সেট নিই, মানে এটা কি হচ্ছে অ্যাকচুয়ালি, এই সেটের মধ্যে এ আছে এবং সেটা তো এর মধ্যে আছে, তার মানে এই যে সেটটা আছে সেটা একটা এরই উপসেট, আর বিটা একটা এরই উপসেট। একইভাবে ধরো আমি বলছি যে এ সি এর একটা উপসেট, আবার ধরো বললাম যে এ বি এটা একটা উপসেট, কিংবা ধরো বললাম বি সি এটা একটা উপসেট, বা সি এ। তো এগুলো সবই কিন্তু উপসেট এই বড় এ সেটটার। আবার ধরো লাস্টলি এটা বলছি এ বি সি, তো এই তিনটে যে এলিমেন্ট, এই যে সেটটা সেটা তো নিজেও একটা উপসেটের। কারণ আমি যেটা বললাম যে উপসেট মানে ওই সেটটার সাথে ওই সেটটা যেটা আরেকটা সেট যেটা তুলনা করছি সেদের সেট তো সমান হতে পারে। আমি ধরো বললাম এ আর বি এর কথা, এ বিতে যেসব এলিমেন্ট আছে সেগুলো তো এতে যদি থাকে তাহলেই উপসেট হবে। তার মানে কি, বি এর সাথে এর সেটগুলো এলিমেন্টগুলো যেগুলো আছে সেগুলো সমানও হতে পারে। তো এখানে তাই বলছি যে এ বি সি তিনটে সেটই যদি থাকে, মানে তিনটে এলিমেন্ট যদি থাকে সেটের মধ্যে, সেটাও উপসেটই হবে এটা। তাই দেখো কখানা হলো, 1 2 3 4 5 6 7 8, তো 8খানা উপসেট হয়েছে। তো এগুলোকে নিয়ে যখন একটা সেট বানানো হচ্ছে বড়, তো এই যে পুরো বড় সেটটা হলো, এটাকে তখন বলা হচ্ছে পি অফ এ, পাওয়ার সেট অফ এ, যেখানে এই সেটগুলোকে আবার বা বলা যেতে পারে এ সেটের উপসেটগুলোকে এলিমেন্ট হিসেবে নিয়ে একটা বড় সেট বানানো হচ্ছে। তো আসলে বোঝা গেল পাওয়ার সেটের বিষয়টা। আরেকটা বিষয় হচ্ছে যে এ সেটের পদ সংখ্যা যদি n হয়, তাহলে পাওয়ার সেটের যে পদ সংখ্যা সেটা 2n হবে। মানে দেখো এখানে পদ সংখ্যা মানে কত হচ্ছে, 3 হচ্ছে, কারণ 3খানে এখানে দেখতে পাচ্ছি নাম্বার। 3 হওয়ার জন্য দেখো পি অফ এ সেটা ধর 2^3, মানে কিন্তু 8 হচ্ছে, তাই না? তো এই কনসেপ্টটা একটু জেনে রাখবে যে কি হচ্ছে, তবে এটার প্রমাণটা খুব একটা আসে না। জাস্ট এটা বুঝে রাখবে যে কোনো একটা সেটের পদ সংখ্যা যদি n হয়, তাহলে তার যে সূচক সেট তার পদ সংখ্যা 2n হবে। ভিডিওটা এত অবধি, অনেকটাই বড় একটা ক্লাস করালাম। আশা করি আবার পরে একটা ভিডিও বানাবো এর উপর। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে বলবে। আর কিরকম ধরনের ভিডিও চাও সেটাও বলতে পারো। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ বাই, সবাই ভালো থাকো, টেক কেয়ার।